সবটা শুনলে তো রাজকন্যা চন্দ্রমুখী, এবার তুমি ভেবে দেখো, তুমি অন্যায় অবিচার করে যেই বালকের 2 দিন কারাগারে বন্দি করে রাখলে। আমাদের সন্দেহটাই ঠিকই মাধুরী। চন্দন এবার আলাদা করে কিছু করার চিন্তা ভাবনা করছে, আর সেজন্য হয়তো জঙ্গলে গিয়েছিল কাঠ কাটতে। মহারাজ আর রানীমা তো আমাকে বারবার করে বলে দিয়েছিল আমি যেন আজ একটা সময় করে রাজ দরবারে গিয়ে তাদের সঙ্গে দেখা করি, কিন্তু ওদিকে মা তো আমায় বারবার করে বারণ করে দিয়েছে। ইস, ব্যাপারটা কিরকম হয়ে গেল আমি তো ভাবতেই পারছি না। শেষে কিনা ওই বালকটিকে আমার প্রাণ রক্ষা করতে হলো। আমি যার উপরে রেগে প্রাসাদ ছেড়ে ভ্রমণ করতে বেরিয়েছিলাম, তার হাতে কিনা আমার জীবন মরণ নির্ভর করছিল কাল রাতে। তুমি যে তোমার দেওয়ার কথা রেখেছো, আর সেজন্য রাজ দরবারে আজ দেখা করতে এসেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। শোনো বৌদি, তুমি আর তোমার ছেলে তোমাদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো আমি জানি না, তবে আমি কিন্তু তোমাদের আলাদা হতে দেব না আমার সংসার থেকে। আর তাছাড়া চন্দনের ভবিষ্যতের দায়িত্ব আমার। চন্দনে বিয়ে দেওয়া, চন্দনের নতুন সংসার গড়ে দেওয়া, এই সব কিছু আমার মাথায় আছে। তাই বলছি, ছেলের মাথায় বাড়তি কোনো কাজের চাপ চাপিয়ে দিও না, কিন্তু বাড়িতে যে কাজগুলো করছে সেগুলোই মন দিয়ে করতে বলো। আমি এখন চললাম, বাড়িতে ফিরলে ছেলেকে একটু বুঝিয়ে বলো সে যেন বাড়তি কোনো কাজ খোঁজ না করে। এই কথা বলে চন্দনের কাকা চন্দনের মায়ের ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসতেই চুমকি মাধুরী এবং গুরুমশাইকে দাঁড়িয়ে কথা বলতে দেখতে পায়। আরে, ইনি আমার চুমকির পাঠশালার গুরুমশাই না? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো চুমকির বাবা, উনি চুমকির পাঠশালার গুরু মশাই। তা হঠাৎ আজ গুরুমশাই আমার বাড়িতে এসেছে যে, তুমি ওনাকে বসিয়ে রেখেছো কেন মাধুরী? চুমকি, যা একটা চেয়ার অথবা মোড়া এনে বসতে দে গুরুমশাইকে। হয়ে গেল, বাবা যা বাড়িতে আছে তা তো আমার জানাই ছিল না। গুরুমশাই তো এখন বাবার সামনে সব সত্যি কথা ঘর ঘর করে বলে দেবে, সেই ভয়ে আমার হাত পা সে দিয়ে আসছে। কি হলো কি, তোমার এই প্রস্তাবটি পছন্দ হয়নি? তুমি চুপ করে রয়েছো কেন? ইয়ে মানে, আপনাদের বলা কথা আমার কাছে অনুরোধ নয়, বরং আদেশের মতন। সেই আদেশ আমার পালন করাই কর্তব্য। তবে 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 কি? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? হ্যাঁ, আসলে আমার মায়ের অনুমতি ছাড়া আমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারবো না মহারানী। ঠিক আছে, তুমি তাহলে সময় নাও। তুমি তোমার মার কাছ থেকে অনুমতি নিয়ে এসে না হয় আমাদেরকে জানাবে। দেখেছেন মহারাজ, এই বালকটির মধ্যে সকল শিক্ষায় রয়েছে, পিতামাতা গুরুজনের প্রতি সম্মান রয়েছে। এমন একজন বালক যদি আমার রাজকন্যার সহচর হয়, তাহলে আমাদের রাজকন্যার স্বভাবেও পরিবর্তন আসবে, এটা আমি নিশ্চিত। আমারও সেটাই বিশ্বাস মহারানী। তুমি তাহলে এখন আসতে পারো। তোমার বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে কথা বলো। অনুমতি নিয়ে না হয় রাজপ্রাসাদে এসে আমাদেরকে জানাবে। আজ্ঞে মহারাজ, তাহলে আমি এখন আসছি। এরপর চন্দন রাজদরবার থেকে বেরিয়ে পড়ে। ওদিকে রাজকন্যা তখন তার কক্ষে বসে চন্দনের কথায় ভাবতে থাকে। আমি কেন ওই রাখাল বালককে নিয়ে এত ভাবছি? সে আমায় কি ভাবলো না ভাবলো, এইসব নিয়ে এত চিন্তা কেন হচ্ছে আমার? সে যা ভাবার ভাবুক, সামনে তো আর কিছুই বলতে পারবে না আমায়। ওই রাখাল বালকটার কি যেন নাম? ও হ্যাঁ, চন্দন। ওই চন্দন আমার প্রাণ বাঁচিয়েছে বলে কি আমার মাথা কিনে নিয়েছে নাকি? তাহলে আমি কেন শুধু শুধু তাকে নিয়ে এত কিছু ভাবতে যাচ্ছি? সে আমায় দেখে কি ভাবলো না ভাবলো, এত কিছু ভাবার সময় তো আমার নেই। আমি হলাম চন্দননগর রাজ্যের একমাত্র রাজকন্যা চন্দ্রমুখী, আর ওই রাখাল সামান্য এক প্রজা। সে আমার প্রাণ বাঁচিয়েছে, বড়জোর আমি তাকে একবার ধন্যবাদ জানিয়ে দেব না হয়। তাই বলে তার সামনে যেতে আমার এত দ্বিধাদ্বন্দ্ব কেন থাকবে? দেখেছেন মন্ত্রী মশাই, রাজা মশাই আপনার কোনো কথার গুরুত্বই দিল না, আপনার মতামতটা জানতেও চাইলো না। সে নিজে নিজে সব সিদ্ধান্ত নিল।
তাহলে মন্ত্রী মশার আর কি প্রয়োজন বলুন? অন্য রাজ্যের রাজারা নাকি মন্ত্রী মশাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে একটা সিদ্ধান্ত নেয়, আর আমাদের রাজ্যের রাজা মশাইকে দেখুন না, তার এবং মহারানীর যখন যা ইচ্ছে তারা তাই করে। ঠিকই বলেছো তুমি লালনা। মহারাজ তো শুধু আমায় তার প্রয়োজন অনুযায়ী কাজে লাগায়, এর জন্য তো আমার মহারাজ আর মহারানী কাউকে পছন্দ নয় লালনা। তবে যাই হোক, আজ মহারাজ আর মহারানী যে সিদ্ধান্ত নিয়েছে আমি কিন্তু তাতে মোটেও একমত নই। মহারাজ আর মহারানীর সিদ্ধান্ত অনুযায়ী এরপর থেকে রাজকন্যা চন্দ্রমুখীর সঙ্গে যদি সবসময় একজন সহচর থাকে তাহলে তো রাজকন্যাকে বিপদে ফেলতেই পারবো না। তাহলে আমাদের কাজ কি করে হাসিল হবে বলো তো? এই জন্যই তো রাজকন্যার সঙ্গে কোনো প্রাণ রক্ষক থাকতে দিলে চলবে না। রাজামশাই সবেমাত্র সিদ্ধান্ত নিয়েছেন লালনা, এখনো সেটা কার্যকর হয়নি। ওই রাখাল বালক চন্দন তো গিয়েছে তার মায়ের সাথে দেখা করতে আর অনুমতি নিতে, তারপর তো সিদ্ধান্ত হবে। আর এদিকে তার আগেই আমরা আমাদের পছন্দ মতো সবকিছু গুছিয়ে ফেলবো লালনা। কি বলছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না মন্ত্রী মশাই। মানে বুঝতে পারছো না? মহারাজের মহারানী এই সিদ্ধান্ত রাজকন্যা চন্দ্রমুখীর কাছে গোপন করেছে, আর তারা গোপনে নিয়েছে এই সিদ্ধান্ত রাজকন্যা চন্দ্রমুখীকে উপহার হিসেবে দিতে তার এই প্রাণ রক্ষককে। এখনো রাজকন্যা জানি না। রাজকন্যাকে আগে থেকে আমরা যদি জানিয়ে দেই আর রাজকন্যার মাথাটা উল্টো দিকে বিগড়ে দেই, তবে রাজকন্যা কখনোই তার সঙ্গে একজন সহচর অথবা প্রাণরক্ষক রাখতে রাজি হবে না লালনা। কথাটা কিন্তু আপনি মন্দ বলেননি। তবে তো এখনই সুযোগ। রানীমা এবং মহারাজের পরিকল্পনা রাজকন্যাকে জানিয়ে দেই। তবে আর দেরি কেন করছো? তুমি যাও লালনা, তোমার ছলনা দিয়ে রাজকন্যার মাথাটা বিগড়ে দাও। যাচ্ছি যাচ্ছি মন্ত্রী মশাই, যাচ্ছি। কিরে চুমকি, কি বললাম তোকে? যা ঘর থেকে মোড়া এনে গুরু মশাইকে বসতে দে। যাচ্ছে যাচ্ছে বাবা। থাক থাক, কাউকে আমার জন্য কষ্ট করতে হবে না, আমি দিব্যি ঠিক আছি। বেশ বেশ, এবার বলুন তো গুরু মশাই, আপনি কি ব্যাপারে এসেছেন? আমাদের চুমকির ব্যাপারে কোনো কথা বলতে এসেছেন বুঝি? না মানে চুমকি ঠিকঠাক মতো পড়াশোনা করছে তো, নাকি পড়াশোনা ফাঁকি দিচ্ছে সে? না না, চুমকি পড়াশোনা কোনো ফাঁকি দিচ্ছে না, আমি ওর পড়াশোনার ব্যাপারে কিছু বলতে আসিনি। পড়াশোনার ব্যাপারে বলতে আসেননি? তবে কোন ব্যাপারে বলতে এসেছেন? আমি আসলে চুমকির বিয়ের ব্যাপারে কথা বলতেই এসেছি। আমার একটা বিয়ের উপযোগী ছেলে আছে, নাম ঝন্টু। আপনারা হয়তো চিনে থাকবেন তাকে। পাঠশালায় আমার সঙ্গে মাঝে মধ্যে ছেলে পুলেকে বিদ্যা শিক্ষা দিয়ে থাকে। গুরুমশাইয়ের ছেলে বলে কথা। আমার ছেলেটি আপনাদের মেয়ে চুমকিকে ভীষণ পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। তাই ছেলের কথা মতো আমি আপনাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সরাসরি। গুরুমশাইয়ের দেওয়া প্রস্তাবে চুমকি ভীষণ চমকে যায়। এটা কি হলো? আমি কি ভাবলাম আর কি হলো? শেষে কিনা গুরুমশাই আমাকে তার ছেলের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছে। আমি তো আমার নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না। মানে আসলে গুরুমশাই, আমাদের মেয়েটা তো এখনো ছোট, ওর বিয়ের বিষয়ে আমরা এখনো কিছু ভাবিনি। তবে আপনি যখন প্রস্তাব দিয়েছেন, আপনাকে সরাসরি ফিরিয়ে দিচ্ছি না আমরা। আমরা পরে ভেবে চিন্তে আপনাকে জানাবক্ষণ। আচ্ছা বেশ, তাই হবে। আমি আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। আজ তাহলে চলি। এরপর চুমকির গুরুমশাই সেখান থেকে চলে যায়। মা চুমকি, তুই তোর ঘরে যা তো। এরপর চুমকি লাজুক হেসে খানিকটা লজ্জা পেয়ে ঘরে চলে যায়। কি গো চুমকির বাবা,
প্রস্তাবখানা তোমার কেমন লাগলো? আমরা তো মেয়ের বিয়ে নিয়ে ভাবছিলাম, আর এর মধ্যে ভালো একটা প্রস্তাবও চলে এলো। আমার কিন্তু মন্দ লাগেনি গো প্রস্তাবটা। না না মাধুরী, মেয়ের বিয়ের ব্যাপারে এত দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেক কিছু চিন্তা ভাবনা করা আছে। আমার একটু কাজ আছে, তাই আমি এখন বাইরে যাচ্ছি। ফিরে এসে রাতে তোমার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। এরপর চন্দনের কাকা বাড়ির বাইরে চলে যায় এবং কাকি চলে যায় তার ঘরে। আমি তো ভেবেছিলাম আজ রাজবাড়িতে গিয়েছি, এই কথাটা মা অথবা কাউকেই বলবো না। এই কথা জানতে পারলে মা আবারও হয়তো রেগে যাবে। কিন্তু রাজবাড়ি থেকে আমি যে এত বড় একটা কাজের প্রস্তাব পেয়েছি, এই খবরটা আমি কি করে দেব? যদি মায়ের কাছে না স্বীকার করি যে আমি এখন রাজবাড়িতে গিয়েছিলাম, না না, আমাকে মিথ্যে কথার আশ্রয় নিলে চলবে না। মায়ের কাছে সবটা সত্যি কথাই খুলে বলতে হবে। এসব কথা ভাবতে ভাবতে চন্দন বাড়ির ভেতরে প্রবেশ করে। চন্দন বাড়িতে ঢুকতেই তার মা তাকে দূর থেকে বলে, দাঁড়া চন্দন, দাঁড়া, ওখানেই দাঁড়া, আর এক পা বাড়িও ভেতরে এগোবি নে তুই। ও মা, তুমি এখানে আছো? আমার তো তোমার সঙ্গে জরুরি কথা আছে, তোমার কাছেই যাচ্ছিলাম আমি। কিন্তু তুমি আমাকে বাড়ির ভিতরে ঢুকতে বারণ কেন করছো? কারণ তুই আবারও আমার কথার অবাধ্য হয়েছিস। এ কি, মা কি করে বুঝে গেল যে আমি মায়ের কথা অমান্য করে রাজপ্রাসাদে গিয়েছিলাম? কি ভাবছিস কি তুই চন্দন? এটাই তো যে আমি কি করে বুঝে গেলাম সবটা। আসলে মায়ের মন কখনো মিথ্যে বলে না। তোর বাজার থেকে আসতে দেরি হয়েছে বলে আমি বুঝতে পেরেছি তুই আবারও হয়তো রাজপ্রাসাদে গিয়েছিলিস। বল, আমি সত্যি বলছি কিনা? আমার অনুমান ভুল নয়, তাই না রে? আমি তোমাকে এমনিতেও মিথ্যে কথা বলতাম না মা। আর তুমি যখন বুঝেই গেছো, তখন তো আমার স্বীকার করতে আর অসুবিধা নেই। হ্যাঁ মা, আমি রাজপ্রাসাদে গিয়েছিলাম, আর এখন সেখান থেকেই ফিরছি। চন্দন, তুই তো আমার অবাধ্য ছেলে ছিলি না, তাহলে এখন কেন এমন কান্না করছিস? কেন আমার বারণ করা সত্ত্বেও তুই ওই রাজবাড়িতে যাচ্ছিস? আমি আসলে কোনো কারণ ছাড়া যাইনি রাজপ্রাসাদে। তোমায় আগে সবটা খুলে বলি, তারপর না হয় তুমি আমায় বকো। রোজ কিছু না কিছু কারণ তোর গোছানোই থাকে, তাই না? আমি শুনবো না কোনো কারণ। তোকে আমি যেন রাজবাড়িতে আর যেতে না দেখি, তাহলে কিন্তু আমি তোকে নিয়ে রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবই বলে দিলাম চন্দন। মা, তুমি না জেনে বুঝে অবুঝের মতো কথা বলো না। একটা সুখবর আছে, তোমার চন্দন ভালো একটা কাজের প্রস্তাব পেয়েছে। ঘরে চলো, আমি তোমায় সব খুলে বলছি। এরপর চন্দন তার মাকে সঙ্গে করে ঘরের ভেতরে যায়। রাজকন্যা, ও রাজকন্যা, আমার একটু কথা ছিল তোমার সাথে। এই সময় কি তোমার কক্ষে একটু আসতে পারি? মন্ত্রিনী মা, আসুন, আমি কোনো কাজে ব্যস্ত নই, কিন্তু আমার মন মেজাজও ঠিক নেই, তাই প্রয়োজন ছাড়া বাড়তি কথা বললেও আমার ভালো লাগবে না। আপনার যদি একান্তই কোনো কারণের কথা থাকে তাহলে বলুন। আমার একান্ত কোনো দরকার নেই, দরকারটা তোমারই বেশি। মানে, আমি ঠিক বুঝতে পারলাম না, কি বলতে চাইছেন আপনি? আমার বিষয়ে কোনো দরকারি কথা? হ্যাঁ রাজকন্যা, আমি তোমায় একটি গোপন তথ্য দিতে এলাম। গোপন তথ্য? মানে কি গোপন তথ্য? ওদিকে কি হয়েছে জানো? মহারাজ আর মহারানী সিদ্ধান্ত নিয়েছেন ওই রাখাল বালক চন্দনকে তোমার সহচর হিসেবে নাকি নিয়োজিত করা হবে। এরপর থেকে নাকি ওই রাখাল তোমার সাথেই থাকবে, আর এই সব কিছু তোমার আড়ালেই হচ্ছে। তোমার মতামতের কোনো প্রয়োজনই নেই তাদের। মহারাজ আর মহারানী মা তোমাকে এখনো এই বিষয়ে কিছুই জানায়নি, তাই না? কই না তো,
এরকম কোনো কিছু তো আমি কেউ বলেনি। আর আপনি এসব কি করে বলছেন? এগুলো কি সত্যি নাকি? আদৌ কি পিতামাতা আমার সম্পর্কে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তাও আবার আমাকে না জানিয়ে? হ্যাঁ গো রাজকন্যা, হ্যাঁ। তবে আর বলছি কি, ওরা কেউ তোমাকে নাও জানাতে পারে, কিন্তু আমি আমি না জানিয়ে থাকতে পারলাম না, কারণ তুমি তো আমার বড্ড আদরের। আমি চাই না কেউ তোমার গোপনে কোনো কারসাজি করুক। বাবা, ব্যাপারটা কেমন হয়ে গেল না মন্ত্রিনীমা, যে মার চেয়ে মাসির দরদ বেশি? তবে তুমি যাই বলো না কেন রাজকন্যা, আমি তোমার এই খবরটা দিয়ে তো কোনো অন্যায় করলাম নাকি? না না, অন্যায় করেননি। তবে যাকে, আমি এখন বাড়তি কোনো কথায় জড়াতে চাইছি না, আপনি এখন আসতে পারেন। রাজকন্যার ভাবচক্কর আমি বুঝে উঠতে পারছি না। কোথায় একে আমি এই খবরটা দিয়ে খুশি হয়ে ধন্যবাদ পাবো ভেবেছিলাম, তা নয়, এখন তো দেখছি উল্টো আমার দুটো কথা শুনিয়ে দিল। যদি কোনোদিনও সুযোগ হয় তবে রাজকন্যাকে আচ্ছা করে শিক্ষা দিতাম আমি আমার সঙ্গে এমন বেয়াদবি করার জন্য। হে বিধাতা, তুমি আমায় এমন একটা সুযোগ করে দাও যেন আমি অহংকারী রাজকন্যাকে আচ্ছা করে শিক্ষা দিতে পারি। কি হলো কি মন্ত্রিনীমা, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন আর কি ভাবছেন? আমি তো আপনাকে যেতে বললাম। যাচ্ছি রাজকন্যা, যাচ্ছি। এরপর মন্ত্রীবধূ ললনা রাজকন্যার কক্ষ থেকে বেরিয়ে যায়। তুমি বলো মা, এত বড় একটা সুযোগ পেয়ে সেই সুযোগটা হাতছাড়া করা কি উচিত হবে? আর তাছাড়া আমি তো সারা জীবন কাকার বাড়িতে রাখাল হয়ে কাটিয়ে দিতে পারবো না। তোমায় নিয়ে আমিও ভালো থাকতে চাই, আমি আরো বেশি আয় রোজগার করতে চাই। সেই জন্যই তো আমি নতুন করে কাজের খোঁজ করছিলাম। জমিদার বাড়িতে কাঠ কাটার কাজও ধরেছিলাম, কিন্তু সেই কাজের তুলনায় এই রাজ্যের একমাত্র রাজকন্যার প্রাণরক্ষক আর সহচর হয়ে থাকাটা বেশি ভালো নয় কি? না, ভালো নয়। তুই কেন বুঝতে পারছিস নে চন্দন? আমি তোকে যত চাইছি রাজ পরিবার থেকে দূরে রাখার, তুই ততই সেসবের সঙ্গে জড়িয়ে পড়তে চাইছিস। আর তাছাড়া এখন কিনা রাজকন্যার প্রাণ রক্ষকও হতে চাইছিস না, এতে করে তোর প্রাণের ঝুঁকি থাকবে অনেক। আমি নিজে জেনে বুঝে আমার ছেলের এমন ঝুঁকিপূর্ণ কাজে পাঠাতে পারি নে। কি বলছো কি তুমি মা? আমার প্রাণের ঝুঁকি কেন থাকবে? আর তাছাড়া মহারাজ বলেছেন আমি রাজি হলে উনি আমায় কাল থেকে যুদ্ধ করার প্রশিক্ষণ দেবেন, স্বয়ং সেনাপতির হাত থেকে। তখন আমি আরো কত কি শিখতে পারবো বলো তো? বিপদে নিজেই সবকিছুর মোকাবেলা করার প্রশিক্ষণও পাবো আমি। এতে করে আমি তো শুধু রাজকন্যার প্রাণ রক্ষা করব না, সঙ্গে নিজের প্রাণ রক্ষাও করতে পারবো। এই সুযোগ যে পাবে সেই তো লুফে নেওয়ার চেষ্টা করবে। হাজার মাথা খুঁটেও এমন বড় সুযোগ কেউ পাচ্ছে না, আর আমি না চাইতেই এত বড় সুযোগ পাওয়ার পরেও দুপায়ে ঠেলে দেব, এমনটা তুমি আমার সঙ্গে করো না মা। তোকে আমি কিছুতেই বোঝাতে পারছি না, রাজ পরিবারের সঙ্গে আমার মনের বিরোধ হয়েছে। এই মহারাজ আমায় অকালে বিধবা করেছে। ওই মহারাজ বিনা দোষে তোর বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তুই সেসব কাহিনী কিছুই জানিস নে কোকা, তোর এখন উঠন্ত বয়স। তোকে যদি সেই নির্মম কাহিনী আমি বলি তাহলে রাগে তোর রক্ত টকবক করে উঠবে। তাই আমি তোকে সেসব কিছু জানাতে চাই না, শুধু আমি যেটা বলছি সেটা শোন। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চন্দ্রমুখী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।